রহিমা খালা, তোমাকে কতবার বলবো যে আমার ঘুম থেকে ওঠার আগেই যেন আমার ঘরটা একদম চকচকে পরিষ্কার করা থাকে? কানে কথা যায় না নাকি তোমার? ছোট আপা মনি, আমি তো সকাল সকালই আপনার ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখেন, কোথাও একটা ধুলোবালিও নেই। আসলে রান্নাঘরে অনেক কাজ বাকি ছিল তো, তাই ভাবলাম অন্য কাজগুলো আগে সেরে নেই। বাহ, এখন তুমি নিজের ইচ্ছে মতোই সিদ্ধান্ত নেবে, আবার আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। এত সাহস কোথা থেকে পাও? আমার ঘর পরিষ্কার থাকুক আর না থাকুক, আমি যখন বলবো তোমাকে তখনই আবার পরিষ্কার করতে হবে। মনে রেখো, মাস শেষে যে টাকা পাও সেটা এমনি এমনি পাও না, কাজ করার জন্যই পাও। এরপর যদি এমন অবহেলা দেখি তবে শুধু বেতনই কাটবো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। জি ছোট আপা মনি, ভুল হয়ে গেছে। আমাদের মতো গরিবদের আত্মসম্মান থাকতে নেই। পেটের দায়ে পরের বাড়িতে খাটতে আসি, আমাদের মন বলে যে কিছু আছে সেটা কেউ ভাবে না। একদম আমার সামনে এই ন্যাকা কান্না কাঁদবে না। এই সস্তা কান্না দেখে গলে যাওয়ার মতো মানুষ আমি নই। যাও, চোখের সামনে থেকে দূর হও, আর যা বললাম মাথায় রেখো। এই কথা শুনে রহিমা চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেলেন। কি হয়েছে রূপা, সকাল সকাল এভাবে চিল্লাপাল্লা করছিস কেন? রহিমা কাঁদছিলই বা কেন? মা, তুমি যে কোথা থেকে এই অলস কাজের লোকদের ধরে নিয়ে আসো আমি বুঝি না। 1 ঘন্টা আগে আমি ওনাকে আমার ঘরটা ঠিক করতে বলেছি, অথচ উনি নিজের ইচ্ছে মতো রান্নাঘরে কাজে ব্যস্ত, উল্টো আমাকে যুক্তি দেখাচ্ছে। কিন্তু রূপা, রহিমা তো ভুল কিছু বলেনি। তোর ঘরটা তো আসলেই পরিষ্কার। আর উনি তো ভোর থেকে একাই পুরো বাড়ির কাজ সামলায়। একটা মানুষের উপরে কি এত জুলুম করা ঠিক বল? মা, তুমি সবসময় এই ছোট লোকদের পক্ষ নিয়ে কথা বলো কেন? আমরা ওনাকে কাজ করার জন্য টাকা দেই, আমি যখন যা বলবো ওনাকে সেটাই করতে হবে, এটাই নিয়ম। নিয়ম এটা নয় রে মা। ওরা আমাদের বাড়িতে কাজ করে, কিন্তু আমাদের কাছে নিজেদের বিক্রি করে দেয়নি। ওদেরও একটা মন আছে, আঘাত লাগলে ওরাও কষ্ট পায়। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? কেন তুই মানুষদের এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করিস? শিক্ষা? কিসের শিক্ষার কথা বলছো মা? ছোটবেলা থেকে তো তোমরা শুধু নিজেদের ব্যবসা আর টাকা নিয়েই ব্যস্ত থাকতে, আমাকে তো একা ফেলে রেখেছো সব সময়। আমার জন্য তোমাদের কোনোদিনও সময় ছিল না। আজ বড় হয়েছি বলে জ্ঞান দিতে এসেছো। আমার জীবনটা আমার মতো করে বাঁচতে দাও। কত রক্ত পানি করে পরিশ্রম করে সেটা তুই বুঝলি না রে মা। তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই তো আমরা দিনরাত এক করেছি। আজ মনে হচ্ছে তোকে সব দিতে পারলেও মানুষের মতো মানুষ করার শিক্ষাটা দিতে পারলাম না। এভাবেই রূপার মা নানা রকম কথা ভাবতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। কি ব্যাপার, আজ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? আমাদের মেয়েটার স্বভাব দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে গো। ও কাউকেই সম্মান দিয়ে কথা বলে না, অহংকারে ওর পা মাটিতেই পড়ে না। এই ভুল শিক্ষা নিয়ে ও ভবিষ্যতে কিভাবে সুখে থাকবে? আমিও এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে ভাবছি। বুঝিয়ে তো কোনো লাভ হবে না, তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুমি আমার সাথে একমত হবে। কি সিদ্ধান্ত? দেখো, ও এমনিতেই আমাদের ভুল বোঝে। এমন কিছু করো না যাতে ও আরো দূরে সরে যায়। প্রথম প্রথম ও হয়তো আমাদের ওপর খুব রাগ করবে, অনেক কষ্ট পাবে, কিন্তু ওর ভেতরে ওই অহংকার ভাঙতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। সময়ের সাথে সাথে ও সব বুঝতে পারবে। আমাকে অন্তত বলো, তুমি কি করতে চাইছো? সেটা কাল সকালেই দেখতে পাবে। তুমি তৈরি থেকো, কাল সকালে আমরা একটা জায়গায় যাব। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর পরের দিন সকালবেলা তারা একটা বাড়িতে যায়। এই যে, এটাই সেই বাড়ি। এখানেই আমি আমাদের রূপার বিয়ে ঠিক করেছি। কি বলছো তুমি? আমাদের মেয়ে এই ভাঙা ঘরে এসে থাকবে? ও তো একদিনও টিকতে পারবে না। ওর ভালোর জন্যই এটা দরকার। চলো ভেতরে যাই। এরপর তারা ভেতরে প্রবেশ করে। আরে ভাইজান, আপনারা হঠাৎ আমাদের এই গরিবখানায়? একটা খবর দিলে তো হতো। হ্যাঁ আঙ্কেল, আপনারা কষ্ট করে কেন আসতে গেলেন? আমাদের এখানে তো আপনাদের বসার মতো কোনো ভালো ব্যবস্থাও নেই। এসব কি বলছো বাবা? যে বাড়িতে আমার মেয়ে এসে সংসার করবে সেটা তো আমার নিজেরই বাড়ি। আর আপা,
আমাকে ভাইজান বলেই ডাকবেন, সাহেব বলার কিন্তু প্রয়োজন নেই। আপনি ধন্য ভাই, কিন্তু আমার মনটা খুব কাঁপছে। সোহেল আমার একমাত্র ছেলে, খুব সাধারণ আমাদের জীবন। আপনার মেয়ে এত রাজভোগে বড় হয়েছে, সে কি আমাদের এই সামান্য ডাল ভাতের সংসারে মানিয়ে নিতে পারবে? বোন, রূপার স্বভাবটা একটু জেদি আর অহংকারী হয়ে গেছে। তবে আমি জানি আপনাদের এই স্নেহ আর ভালোবাসার নিরে থাকলে ওর মনের সব কালো দূর হয়ে যাবে। আপনারা শুধু ওকে ধৈর্য ধরে ওকে সময় দেবেন, এটাই আমার অনুরোধ। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওকে সম্মান ও ভালোবাসায় আগলে রাখতে। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। তোমার ওপর আমার পূর্ণ ভরসা আছে বাবা। তাহলে বিয়ের আনুষ্ঠানিকতা জলদি সেরে ফেলা যাক। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর কিছুদিনের মধ্যেই রূপা আর সোহেলের বিয়ে হয়ে যায়। এটা একটা বাড়ি নাকি খাঁচা? আমি এই জঘন্য জায়গায় এক মুহূর্তও থাকবো না। তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার লাইফটা শেষ করে দিলে। আমি এই বিয়ে মানি না, আমি এখনই চলে যাব। রূপা, শান্ত হও। যেভাবেই হোক না কেন, আইন আর সামাজিকভাবে তুমি এখন আমার স্ত্রী। তুমি যদি এখন এভাবে চলে যাও, তবে আমার এই বৃদ্ধা মায়ের সম্মান গ্রামের ধুলোয় মিশে যাবে। নিজের জেদের জন্য একটা নিরপরাধ পরিবারের এতটা ক্ষতি করো না। আমার বাবা মা নিজেরা সুখে থাকার জন্য আমাকে এই নরকে পাঠিয়ে দিল। আমি কাউকে কোনোদিন ক্ষমা করব না। এমন সময় রাবেয়া বেগম ঘরে ঢুকলেন এবং পরম মমতায় রূপাকে বুঝিয়ে বলে, কেঁদো না মা, ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে যায় কেউ জানে না। তোমার বাবার বাড়িতে তুমি যেভাবে থাকতে, এখানেও সেভাবেই থেকো। কেউ তোমাকে জোর করবে না। শান্ত হও মা। সোহেল, তোরা ঘুমিয়ে পড় বাবা। আর দেখিস বৌমার যেন কোনো অসুবিধা না হয়। আমার আর কি অসুবিধা হওয়ার বাকি আছে? আমার মা বাবা এই রকম গরিব ঘরে আমাকে বিয়ে দিয়েই তো জীবনটা শেষ করে দিয়েছে। কখনো ভাবতে পারিনি যে আমার কপালে এতটা কষ্ট আছে। আসলেই আমার মা বাবা স্বার্থপর, আর আপনারাও অনেক লোভী। মা বাবার সম্পর্কে এমন কথা বলতে নেই মা। আমরা খুব করে চেষ্টা করব তোমাকে ভালো রাখার। হয়তো সবসময় পারবো না, কিন্তু আমরা চেষ্টা করে যাব মা। আর শোনো, তোমাকে একটা কথা বলি, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, শাড়ি পরা আমার পক্ষে সম্ভব না। এই জামাটা আমার আরামদায়ক মনে হয়, আর আমি এসবই পরব। আপনি তো বলেছেন আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো। তাহলে এখন কিন্তু কিছু বলতে পারবেন না, বলে দিলাম। আরে বোকা মেয়ে, আমি তো তোমাকে শাড়ি পরার জন্য বলছি না। তোমার যা পরে ভালো লাগে তুমি সেটাই পরবে। এ বাড়িতে তুমি আমার বৌমা নও, আমার মেয়ের মতো হয়ে থাকবে। আমি শুধু বলতে চেয়েছিলাম যে বিকেলে পাড়ার কয়েকজন তোমাকে দেখতে আসবে, তাই একটু তৈরি হয়ে থেকো। আচ্ছা, আমি যাব ওদের সামনে, কিন্তু আমাকে কিছু বললে কিন্তু আমার খুব রাগ হবে। আমি কারো খারাপ কথা শুনতে পারবো না। আরে বৌমা, ওরা সাধারণ মানুষ হিসেবে দু একটা উল্টোপাল্টা কথা বলেও ফেলতে পারে। তুমি রাগ করো না মা, সব কিছু আমি সামলে নেব। এবার তোমরা ঘুমিয়ে পড়ো কেমন? আমি আসি। ও মা, বৌমা তো দেখতে ডানা কাটা পরি, কিন্তু গা গতরে কোনো গয়না নেই। আবার নতুন বউ শাড়ি না পরে অবিবাহিত মেয়েদের মতো জামা পরে বসে আছে। কেমন ধারার রেওয়াজ বাপু! আর বলো না, বড় লোকের বেটি তো, টাকার গরমে নিয়মকানুনের তোয়াক্কা করছে না। আমাদের ঘরের বউ হলে তো সোজা বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। আপনারা আমার বৌমার রূপ দেখতে এসেছেন নাকি আমাদের ঘরের বিচার করতে এসেছেন? আমার মেয়ে কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের তো ক্ষতি করছে না সে। দেখা যদি হয়ে থাকে তবে এবার আসতে পারেন। আমার বৌমার সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না। বাবা, বউ আসতে না আসতেই শাশুড়ির এত দরদ! দেখব কতদিন টেকে এই সোহাগ। 2 দিন পর যখন এই বড়লোকের মেয়ে লাথি মেরে চলে যাবে তখন বুঝবে। এসব বলে মহিলারা রাগে গজগজ করতে করতে চলে যায়, আর রূপা অবাক হয়ে শাশুড়ির এই রূপ দেখে স্তব্ধ হয়ে রইল। রূপামা, এসো তো, তোমার এই সুন্দর চুলগুলোতে একটু তেল মাখিয়ে দেই। একা একা এত বড় চুলের যত্ন নেওয়া তো কঠিন। না মা, থাক, আমার মাথায় তেল দেই না, আঠালো লাগে, খুবই বিরক্তিকর।
আরে আমি খুব হালকা করে বিলি কেটে দেব, একটুও খারাপ লাগবে না। দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। এসো দেখি। রূপার অনিচ্ছা সত্ত্বেও বসল। শাশুড়ি পরম যত্নে তার চুলে আঙুল চালিয়ে তেল মাসাজ করে দিতে লাগলেন। এবার বলো মা, খুব কি খারাপ লাগলো? না মা, আসলে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেউ এভাবে ভালোবেসে আমার চুলে হাত বুলিয়ে দেয়নি। জানতামই না যে এটা এত শান্তির হয়। সত্যি বলছো মা? তোমার কি এ বাড়িতে থাকতে খুব কষ্ট হচ্ছে? আমাদের ওপর তোমার খুব রাগ হয়, তাই না? পরিবেশটার সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে মা, কিন্তু আপনাদের ওপর আমার কোনো রাগ নেই। আপনারা অনেক ভালো। এমনভাবেই তারা দুজনে কথা বলতে থাকে। মা, আজ তো রূপার জন্মদিন। ও এত ধনী পরিবারের মেয়ে, অথচ আজ আমাদের এই অভাবের সংসারে ওর দিনটা কতটা সাদামাটাভাবে কাটছে। আমার কাছে কোনো টাকাও নেই যে ওকে একটা ভালো উপহার দেব। আমার খুব খারাপ লাগছে মা। তুই কোনো চিন্তা করিস না বাবা, সোনাদানা না দিতে পারি, মায়ের ভালোবাসা তো দিতে পারবো। তুই শুধু গিয়ে ওকে বলিস আজ যেন আমার দেওয়া ওই নতুন শাড়িটা পরে, আমি ওর জন্য স্পেশাল কিছু করছি। এসব বলে রাবিয়া বেগম রান্নাঘরে যায়। শুভ জন্মদিন আমার ঘরের লক্ষ্মী। আজ তোমাকে ঠিক আকাশের পরীর মতো লাগছে। বিধাতা তোমাকে সব সময় ভালো রাখুক। শুভ জন্মদিন রূপা। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তাদের এসব কথা শুনে রূপা খুব অবাক হয়ে যায়। আরে শুভ দিনে কাঁদতে নেই মা, এই নাও মায়ের হাতের পায়েস খেয়ে বলো কেমন হয়েছে। এরপর রূপা একটু পায়েস খায়। এই পায়েসটা পৃথিবীর সবচেয়ে সেরা উপহার মা। আমার বাবা মা আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে গেছে, দামি উপহার দিয়েছে, কিন্তু কোনোদিন এভাবে ভালোবেসে বুকে টেনে নেয়নি। ওরা শুধু টাকাই চিনেছে, আমাকে সময় দেয়নি। আমি ভালোবাসার জন্য কাঙাল ছিলাম মা। আজ আমি এখানে এসে আসল পরিবার খুঁজে পেয়েছি। তুমি ওদের ভুল বুঝো না মা, জীবনের তাগিদে টাকারও খুব প্রয়োজন। তোমার বাবা মা একসময় খুব অর্থকষ্টে ছিলেন, না খেয়েও দিন কাটিয়েছেন। ওনারা চাননি তাদের সন্তানও সেই কষ্টের মুখ দেখুক, তাই ওনারা দিনরাত কাজ করেছেন। ওনারা তোমাকে খুব ভালোবাসেন মা। আর হ্যাঁ, তোমার বাবা সোহেলের একটা ভালো চাকরিরও ব্যবস্থা করে দিয়েছে। খুব জলদি আমাদের অভাব কেটে যাবে। ওনারা শুধু চেয়েছিলেন তুমি যেন জীবনের আসল মূল্যটা বোঝো। আমি কতটা অন্ধ ছিলাম, আমি সবাইকে কত ভুল বুঝেছি, কত কষ্ট দিয়েছি। আমার বাবা মা কি আমাকে কোনোদিন ক্ষমা করবেন না? ওনারা কি একবারও আসবে না? এমনভাবেই তারা কথা বলছিল। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন রূপার মা বাবা। মা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের দেওয়া ভালোবাসার মূল্য বুঝতে পারিনি, শুধু তোমাদের ভুল বুঝে গেছি। না রে মা, তোর কোনো ভুল নেই, ভুলটা আমাদেরই। কখনো তোকে সেভাবে সময় দিতে পারিনি, তাই তো অভিমান জমে তুই এমন হয়ে গিয়েছিলি। কিন্তু এখন তুই সুখে আছিস দেখে খুব আনন্দিত আমরা মা। তুই খুব ভালো থাক। এমনভাবেই তারা সবাই কথা বলতে থাকে। এই দিনের পর থেকে রূপার জীবনে আর কোনো কষ্ট থাকে না। সে তার স্বামী আর শাশুড়িকে নিয়ে সুখে সংসার করতে থাকে।